কল্পনা করুন এমন একটা দেশ যার নাম উচ্চারণ করলে পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র কেঁপে ওঠে, যেখানে ইতিহাস, ধর্ম, বিপ্লব আর প্রযুক্তি একসাথে মিশে গেছে এক অনন্য রূপে। সেই দেশের নাম ইরান। আজকে এই ডকুমেন্টের ভিডিওতে আমরা খুঁজে বের করব সেই গোপন রহস্যগুলো। কেন ইরানকে যুদ্ধে পরাজিত করা এতটাই কঠিন, যেন অসম্ভব। ছোট্ট দেশ কিন্তু বিশাল সামরিক শক্তি, সারা পৃথিবী নিষেধাজ্ঞার দেয়াল ঠেলে কীভাবে উঠে এলো এক আতঙ্কের নাম। চলুন শুরু করি ইরানের অজানা ও অবিশ্বাস্য যাত্রার গল্প। আমরা এমন একটি দেশের কথা বলছি যার হাতে আজ ছোট বড় মিলিয়ে 3000-এর বেশি ব্যালিস্টিক ও ক্রুজ এবং হাইপারসোনিক মিসাইল রয়েছে। এমন একটি দেশ যা গত 4 দশকের বেশি সময় ধরে ইতিহাসের অন্যতম কঠোর অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং সামরিক নিষেধাজ্ঞার শিকার, যার ব্যাংকিং ব্যবস্থা বৈশ্বিক অর্থব্যবস্থা থেকে প্রায় বিচ্ছিন্ন এবং যাকে আধুনিক প্রযুক্তি থেকে এক ঘরে করে রাখার জন্য বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো একজোট হয়েছিল। তাহলে প্রশ্ন জাগে, এটা কীভাবে সম্ভব হলো? যে দেশকে প্রযুক্তিগতভাবে পঙ্গু করে দেওয়ার কথা ছিল, সে দেশ কীভাবে হাইপারসোনিক মিসাইল মতো অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করে ফেলল? যে দেশের অর্থনীতির নিষেধাজ্ঞার চাপে আটকেছিল, তারা কীভাবে হাজার হাজার ডলারে এই বিশাল সামরিক শক্তি গড়ে তুলেছে? এটা কোনো গল্প নয়, এটা একটি দেশি নিষেধাজ্ঞা, অপমান, জেদ, বুদ্ধিমত্তা এবং টিকে থাকার অবিশ্বাস্য ইতিহাস। আজকের ভিডিওতে এক্সপ্লোর করব সেই সব কারণ যা ইরানকে নিষেধাজ্ঞার লৌহপ্রাচীর ভেঙে এক অপ্রতিরোধ্য সামরিক শক্তিতে পরিণত করেছে। এবং এই গল্প আপনাকে কেবল অবাক করবে না, ভাবতেও বাধ্য করবে। এই গল্পের শেকড় বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1979 সালে। ইরানে ঘটে গেল ইসলামিক বিপ্লব। মার্কিন সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভির পতন ঘটিয়ে ক্ষমতায় এলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। এই একই ঘটনা বদলে দিল ইরানের ভবিষ্যৎ। ইরান, যারা একসময় ছিল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতাদের একজন, হঠাৎ করে বন্ধু পরিণত হলো শত্রুতার রূপে। আমেরিকা ইরানের উপর প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করে এবং সকল প্রকার সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তবে ইরানের জন্য আসল অগ্নি পরীক্ষা শুরু হয় মূলত 1980 সালের সেপ্টেম্বরে, যখন প্রতিবেশী দেশ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করে বসেন। এই যুদ্ধ ছিল দীর্ঘ 8 বছর। এই রক্তক্ষয়ী যুদ্ধ যেন ছিল ইরানের আগুনের পরীক্ষা শুরু। আন্তর্জাতিক বিশ্ব তখন ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। সব রাস্তা বন্ধ, কোনো অস্ত্র সহায়তা নেই, কোনো বন্ধুরাষ্ট্র নেই পাশে, শুধু ছিল নিজস্ব অস্তিত্ব রক্ষার ইচ্ছা। এই সময় থেকে ইরান বুঝে গেল, বিদেশি অস্ত্র বৈদেশিক সম্পর্ক দিয়ে সার্ভাইভ করা যাবে না। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নিজেদেরই বানাতে হবে। আর সেই ইরান ইরাক যুদ্ধের সময় লিবিয়া আর উত্তর কোরিয়া থেকে কিছু স্কট বি মিসাইল কিনে আনে ইরান। সংখ্যায় অল্প, আর তা দিয়ে যুদ্ধে টিকে থাকা সম্ভব নয়। কিন্তু তা থেকে জন্ম নিল এক বিপ্লব, রিভার্স ইঞ্জিনিয়ারিং। ইরান তখন এক সিদ্ধান্ত নেয়, যা ছিল ইরানের যুদ্ধে টিকে থাকার অতুলনীয় সিদ্ধান্ত। ইরান তাদের রেভলিউশনারি গার্ড IRGC দিয়ে এই স্কোয়াড মিসাইলগুলো খুলে খুঁটিনাটি শিখতে থাকে। কিভাবে এটা বানানো হয়েছে, কি প্রযুক্তি আছে এর ভেতরে। আর এই গবেষণার নেতৃত্বে ছিলেন হাসান তেহরানি মোকাদ্দম, যিনি আজ ইরানের মিসাইল প্রোগ্রামের জনক হিসেবে পরিচিত। অবশেষে ফলাফল মিলল। তারা তৈরি করলো শাহাব 1, শাহাব 2 আর শাহাব 3। আর এই শাহাব 3 এর রেঞ্জ 1300 কিলোমিটার। এবং এই প্রথম ইরান থেকে ইসরায়েল এবং মিডল ইস্টের অনেক জায়গায় শাহাব 3 মিসাইল ছোড়া সম্ভব হয়েছিল। 2000 সালের শুরু থেকে পশ্চিমা বিশ্ব ইরানের উপর কড়া নিষেধাজ্ঞা দেয়। তেল বিক্রি বন্ধ, ব্যাংক লেনদেন বন্ধ, বিদেশি প্রযুক্তি এবং যন্ত্রাংশ কেনা বন্ধ। তবে ইরান আর আগের মতো দেশ ছিল না। তারা বুদ্ধি করে গড়ে তুলে ফেক কোম্পানি, যেটা শেল কোম্পানি নামে পরিচিত, যারা রাশিয়া, চীন, আরব আমিরাতের মতো দেশে বসে আলাদাভাবে প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনে এনে পৌঁছে দেয় ইরানে। এটা ছিল এক জটিল বুদ্ধিদীপ্ত অপারেশন। পাশাপাশি ইরান তাদের শিক্ষা ব্যবস্থাতেও আনে অবিশ্বাস্য বিপ্লব। ইরান বুঝে গিয়েছিল, অস্ত্র যতই ক্রয় করা হোক না কেন, এগুলো শেষ হয়ে যাবে, কিন্তু নিজেরাই দক্ষ হয়ে উঠলে সব কিছু দেশে তৈরি করা সম্ভব। তারা তাদের শিক্ষা ব্যবস্থায় আনে আমূল পরিবর্তন। দেশের মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার জন্য পাঠানো হয় উন্নত ইউরোপ আমেরিকা দেশগুলোতে, বিশেষ করে রসায়ন, পদার্থবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং শিখতে। এবং সকল খরচ বহন করে ইরান। গড়ে তুলে নিজেদের বিজ্ঞানী গবেষক। ইরান গড়ে তুলে শারিফ ইউনিভার্সিটি, মালিক আফতার ইউনিভার্সিটি। সেখান থেকে শুরু হয় তারা নিজস্ব বিজ্ঞানী তৈরি করতে শুরু করে। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC শুধু সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন না, তারা দেশের সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানি পরিচালনা করে। তারা কাজ করে তেল ও গ্যাস খাতে। এই বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য থেকেই আসে তাদের মিলিটারি ফান্ডিং। এইভাবে তারা তৈরি করে স্বয়ংসম্পূর্ণ মিলিটারি ইন্ডাস্ট্রি। আন্তর্জাতিক আমদানি কিংবা সাহায্যের নির্ভরতা থেকে উঠে আসে। ইরান বুঝতে পারে
তারা কখনোই আমেরিকার মতো দেশের সঙ্গে মুখোমুখি যুদ্ধে পারবে না। তাদের নেই এয়ারক্রাফট ক্যারিয়ার, নেই স্টল ফাইটার, তাই তারা বেছে নেয় আইমেস্টিক ওয়ারফায়ার। ছোট স্পিড বোট দিয়ে বিরাট নৌবহরকে ব্যস্ত রাখা, ব্যালিস্টিক মিসাইল দিয়ে দূর থেকে ঘাঁটিতে হামলা, কামিকাজ ড্রোন দিয়ে প্রতিপক্ষের দুর্বলতায় আঘাত করা। আরও আছে প্রক্সি নেটওয়ার্ক, যেমন ইরাকে হিজবুল্লাহ, ইরাকি মিলিশিয়া বাহিনী, ইয়েমেনের হুতি বাহিনী এবং সিরিয়ান শিয়া গ্রুপ। তবে ইরানের পুরনো মিসাইলগুলো ছিল লিকুইড ফুয়েল বেসড, যেখানে লঞ্চের আগে ফুয়েল দিতে হতো আর তা সরাসরি স্যাটেলাইটে দেখা যেত। এই কারণে তারা তৈরি করে সলিড ফুয়েল মিসাইল সেজিল এবং ফাতে। এই মিসাইল মুহূর্তে লঞ্চ করা যায়। এর সঙ্গে যুক্ত হয় টার্মিনাল গাইডেন্স সিস্টেম আর ম্যানুয়েবল রি এন্ট্রি ভেহিকেলস, যার ফলে টার্গেটে যাওয়ার সময় মিসাইল নিজের পথ বদলাতে পারে। 2019-এ আরামকো তেল ক্ষেত্রে ড্রোন হামলা, 2020-এ ইরাকে এইন আল আসাদ বেসে মিসাইল হানা সবই এই প্রযুক্তির প্রমাণ করে। 2023 সালে ইরান তাদের হাইপারসোনিক মিসাইল উন্মোচন করে ফাতে 1, ইরানের প্রথম হাইপারসোনিক মিসাইল, যার গতি ঘন্টায় 15,000 কিলোমিটার, যেটা আজ পর্যন্ত থামাতে পারেনি কোনো ডিফেন্স সিস্টেম। আমেরিকার পেট্রয়েড, থার্ড এবং ইসরায়েল এরও 3 কেউই না। হাইপারসোনিক মিসাইল প্রচলিত মিসাইল তুলনায় অনেক দ্রুত এবং কোনো নির্ধারিত পথে না দিয়ে অপ্রত্যাশিত আঘাত করতে পারে। এই প্রযুক্তি ইরানকে এমন ক্ষমতা দিয়েছে যা মাত্র কয়েকটি উন্নত দেশই রয়েছে, যেমন আমেরিকা, রাশিয়া এবং চীন। তবে ইরান শাহিদ 136 কামিকাজ ড্রোন তৈরি করে বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। মাত্র $20,000 ব্যয় হয় এই ড্রোন বানাতে। এই ড্রোন দিয়ে $70 মিলিয়ন এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে ফেলা সম্ভব, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে প্রমাণ করে। ইরানের মিলিটারি সক্ষমতা শুধু রিজিওনাল নয়, গ্লোবাল ফোর্স। তবে সম্প্রতি রাশিয়া থেকে ইরান পেয়েছে MiG-29, শীঘ্রই তাদের দেওয়া হবে সুখোই 57 স্টল ফাইটার জেট। এছাড়া চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এই 3 দেশের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা বিশ্বে এক নতুন ধরনের জোটের জন্ম দিয়েছে। তাহলে প্রশ্ন, ইরানকে যুদ্ধে হারানো অসম্ভব কেন? কারণ তারা নিষেধাজ্ঞাকে রূপ দিয়েছে উদ্ভাবনে, দুর্বলতাকে রূপ দিয়েছে সাহসে, আর প্রতিরোধকে রূপ দিয়েছে প্রবল সামরিক শক্তিতে। এই গল্প শুধু ইরানের না, এই গল্প শিখিয়ে দেয় কিভাবে বাধাকে পুঁজি করে গড়ে তোলা যায় নতুন ভবিষ্যৎ। এটা কেবল মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক চিত্র না, বরং ভবিষ্যৎ আন্তর্জাতিক কৌশলের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষার ক্ষেত্র। আমাদের বাংলাদেশে যদি চাই আন্তর্জাতিক শক্তিতে মাথা উঁচু করে দাঁড়াতে, তাহলে প্রয়োজন এমন পরিকল্পনা, এমন শিক্ষা ব্যবস্থা। দেশের মেধা, প্রযুক্তি ও প্রতিরক্ষা শক্তি, এই 3টিকে যদি আমরা একত্রে ব্যবহার করি, তাহলে আমরাও পারি নিজেদের ভাগ্য করতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সবার মাঝে শেয়ার করে দিন, আর কমেন্টে আপনার মতামত জানাবেন। এমন আরও তথ্যমূলক ডকুমেন্টারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।